আজ আমি যে গল্পটা পড়ে শোনাব সেই গল্পটার নাম পকেটমার। লেখিকা আশাপূর্ণা দেবী। মেয়ে মানুষ পকেটমার? কেয়া বৌদিকে যেন সাপে ছোবল দিল। হাতের বটুয়া হাত থেকে পড়ে গেল কেয়া বৌদির। অনেকক্ষণ গেল ওই সাপের ছোবলের আতকানি কাটতে। এমন জানলে খবরটা একটু ধীরে সুস্থে জানাতাম, এমন ধাই করে দিতাম না। এই ধাইটা যেন কেয়া বৌদির আজন্ম লালিত ধারণার ওপর প্রচণ্ড একটি হাতুড়ির ঘা হয়ে বসেছে। ধাই বিশেষ জোরালো হয়েছে তা বোঝা গেল, শুধু ওই বটুয়া পড়ে যাওয়া থেকে নয়, বোঝা গেল ওই মেয়ে মানুষ শব্দটা থেকে। কেয়া বৌদির মুখে এমন একটা অরুচিকর গ্রাম্য শব্দ, আধুনিক সমাজে যা স্রেফ অপন্তেয়। এই যুগের কে না জানে মেয়ে মানুষ, স্ত্রীলোক এসব শব্দগুলো গ্রাম্য। নারী জাতি সম্পর্কে কোনো কিছু বোঝাতে হলে যেখানে মহিলা শব্দটা চালানো যাবে না, সেখানে মানুষ শব্দটা বর্জন করে শুধু মেয়ে বলতে হয়। স্ত্রীলোকে লোক থেকে যায়, মেয়ে মানুষে মানুষ। অচল অচল অচল, তাই শুধু মেয়ে। মেয়ে মানে মেয়েই, আর কিছু না, আর কিছু হওয়া উচিত নয়। এই কথাটা অন্য আর সব অগ্রাম্যদের মতো কেয়া বৌদিও জানেন। আরও অনেক সভ্য ভব্য মার্জিত শব্দ জানেন কেয়া বৌদি। তার নিজস্ব মৌলিক অবদানও আছে কিছু কিছু। ওই অগ্রাম্য শব্দটাই তো কেয়া বৌদির। যেমন বাঙালি আর অবাঙালি, মুসলমান আর অমুসলমান, তেমনি গ্রাম্য আর অগ্রাম্য। কেয়া বৌদির কথার মধ্যে সর্বদাই এরকম বাছাই বাছাই মার্জিত শব্দের সমাবেশ। তথাপি আজ কেয়া বৌদির মুখ ফসকে বেরিয়ে গেল মেয়ে মানুষ পকেটমার। এই হচ্ছে আচমকা আঘাতের ফল। আর এই আঘাত আমি দিয়ে ফেলেছি ভেবে অনুশোচনায় শোচনীয় হচ্ছি। অথচ কি করেই বা জানবো কেয়া বৌদি এতে এত আহত হবেন? জানলে কি আর গল্প করি? কেয়া বৌদি, গ্রামে যে একখানা কাণ্ড দেখে এলাম। কেয়া বৌদি আগ্রহ ভরে বললেন, কি হলো? আর বলবেন না, দেখে হাসবো না কাঁদবো। ইয়াসা জোয়ান এক তাগড়াই চেহারার ভদ্রলোকের পকেট সাফ করতে গিয়েছে একটা মেয়ে পকেটমার। মেয়েটা ধরা পড়ে কী চালাকি করছিল সেই গল্পটা করতাম, কিন্তু করা হলো না। মেয়ে পকেটমার শুনেই তো সাপের ছোবল খাওয়ার মতো আঁতকে উঠলেন কেয়া বৌদি। ধাতস্থ হতে সময় লাগলো। কিন্তু কেয়া বৌদিকে আপনারা চেনেন তো? সেই যে যিনি সেবার 3 বছর ব্যাপী শতবার্ষিকীর শেষ বছরে রবীন্দ্র জন্মোৎসব করতে বসে রবীন্দ্রনাথের গানের ভাড়ারে সময়োপযোগী গানের অভাব দেখে হতাশ নিঃশ্বাস ফেলে বলেছিলেন, অত কম লিখে গেছেন রবীন্দ্রনাথ। সেই তিনি, আমাদের কেয়া বৌদি। সারা বছর কিছু না কিছু করে থাকেন যিনি। এবার আর রবীন্দ্র জয়ন্তী নয়, শুধুই একটা গীতিনাট্য করাবেন। মানুষ যে কেবলমাত্র খেয়ে ঘুমিয়ে আর টাকার ধান্দায় ঘুরে দিন কাটাবে, এ বরদাস্ত করতে পারেন না কেয়া বৌদি। মাঝে মাঝেই তাই নানাবিধ অনুষ্ঠান জুড়ে দেন। পাড়াটা একটু জুড়িয়ে এসেছে দেখলেই দেন। ডানলোপিলোর আয়েস ছেড়ে বেরিয়ে পড়েন চাঁদার খাতা হাতে। সিনেমা মার্কেটিংয়ের মোহময় আকর্ষণ ত্যাগ করে ঘুরতে যান বিজ্ঞাপনদাতাদের দৌড়ে দৌড়ে। ফাংশন করেন, সুভেনির বার করেন। অমানুষিক খাটেন কেয়া বৌদি এক একটি অনুষ্ঠানের পিছনে। এবারেও দেখলাম সেই অমানুষিক খাটবার সংকল্পের ছাপ কেয়া বৌদির মুখে। ভয় হলো, নিবৃত্ত করতে চেষ্টা করলাম। বললাম, কেয়া বৌদি, এই সেদিন ডেঙ্গু থেকে উঠেছেন আপনি। তাতে কি? কেয়া বৌদি মধুর হাসি হাসলেন। তোমরা তো রয়েছ, তপন স্বপন গদাই পল্টু অ্যাটম বুলেট সাইক্লোন আর্থকুয়েক, সবাই আমার কাজ করবে, আর তুমি তো আছোই। মধুর একটু হাসলেন কেয়া বৌদি। ডজনখানেক সন্ডাগুন্ডা ছেলের ওপর আধিপত্য বিস্তারের ক্ষমতা বাবদ আত্মপ্রসাদের হাসি। ছেলেগুলোর ওই নামগুলো সবই যে পিতৃমাতৃ দত্ত তা নয়, ওগুলো কেয়া বৌদির অবদান। আর বোধ করি ওতেই মরে আছে ছোঁড়াগুলো। ওরা কর্মক্ষেত্রে অবতীর্ণ হলে আর ভয় নেই। শুধু ট্রেজারার করা যাবে না,
কেয়া বৌদি বিগলিত হাসে বলেন, ওদের থেকে একটা কেউ ট্রেজারার করা যাবে না। বললে বিশ্বাস করবে না, সবগুলো হচ্ছে চোরের রাজা। টাকা হাতে পেয়েছে কি তা 75% পকেটে চালান করেছে। হেসে খান খান হন বৌদি। ট্রেজারার যথানিয়মে তোমাকেই করেছি। আমাকে? আমি চোখে ধোঁয়া দেখি। গতবারের সুখস্মৃতি এখনও মনে আছে বলেই দেখি। বলি, মোটে সময় নেই বৌদি। বৌদি উড়িয়ে দেন সে অজুহাত, হাস্যবদনে বলেন, একটু কম ঘুমিও, বোধহয় কদিনের জন্য বাইরে যেতে হবে। বৌদি লীলায়িত হলেন, কে ছাড়ছে? কিন্তু শুনুন। শুনতে পাই না বধির। আচ্ছা না, দেখুন। দেখতে পাই না, অন্ধ। বুঝলাম, উপায় নেই। কেয়া বৌদির সাংস্কৃতিক অনুষ্ঠান ভাঁড়ারের ভাণ্ডারই আমার হতেই হবে। অন্য দিক থেকে চেষ্টা দেখি। দেখুন বৌদি, চারদিকে এই অভাব, অভিযোগ, ধর্মঘট, কালোবাজার, এর মধ্যে এইসব আমোদ প্রমোদ আহ্লাদ করাটা কি ঠিক? কেয়া বৌদি জোর গলায় ঠিকরে উঠলেন, নিশ্চয়, এই তো সময়। মানুষকে পৃথিবীর সমস্ত তিক্ততা ভুলিয়ে দেবার এইটাই তো একমাত্র উপায়, কালচারাল ফাংশন। আর একটা দুর্বল অস্ত্র প্রয়োগ করি, কিন্তু এই তো শর্ট টাইম। বলছেন সামনেই দোলের দিন করবেন, এত শর্ট নোটিসে হল পাবেন কোথায়? কেয়া বৌদি আমার এই বাঁশের তীর দেখে হেসে উঠলেন, সে তোমায় ভাবতে হবে না। 1963 মার্চ থেকে বুক করা আছে হল। 1963? দিশেহারা হয়ে তাকাই। তখন কি আপনার কিছু ঠিক ছিল? কিছু না, কিন্তু হল ঠিক করে রাখতে হবে তো। 2 বছর আগে থাকতে বুক করে না রাখলে ভালো হল আমি পাচ্ছি কোথায়? সসংকোচে সন্দেহ প্রকাশ করে ফেলি, কিন্তু ধরুন যদি হয়ে না উঠত, ধরুন আপনার এই গুন্ডাগুলোর ডেঙ্গু কি চিকেন পক্স হতো, তাতে কি? ফাংশন না হলে হলটার কাউকে ট্রান্সফার করে দিতাম। লোকে পায় না, পেলে ডবল দাম দিয়ে লুফে নিত। অবাক হয়ে তাকাই। জগতের কিছুই জানি না। কে জানতো এসব হয়? অথচ কেয়া বৌদি সব জানেন। এই কেয়া বৌদিকে কথায় ভুলিয়ে নিবৃত্ত করব আমি? মনের মধ্যে হিমালয়ের বোঝা নিয়ে চলে আসছি। কেয়া বৌদি থামান, বলেন, দাঁড়াও, আজই বিল বইটা ছাপতে দাও গে, আর ওই সুভেনিরের কাগজগুলো কিনে ফেলো গে চটপট। ভালো আর্ট পেপার পাওয়া যায় না সব সময়। 100-5 ছাপতেই হবে, কি বলো? নাকি 1000? নইলে কস্ট উঠবে না। আর শোনো, এটা আচ্ছা, ওটা এখন থাক। বিল বইটা যেন কালই পাই। প্রেসকে বলো আর্জেন্টের দাম দেওয়া হবে। আর আর দেরি করি না, না শুনতে পাওয়ার ভানে চলে আসি। নতুনদা মানে কেয়া বৌদির ওর কাছে গিয়ে পড়ি। বলি, নতুনদা আবার? নতুনদা হতাশার সেই পেটেন্ট ভঙ্গিটি করেন। আপনি আটকাতে পারেন না? নতুনদা হাঁ হয়ে তাকান, বলেন, বোকা বলেই জানতাম তোকে, কিন্তু এত বোকা তা তো জানতাম না। ওকে আটকাবো আমি? তাই এক একটি দমকে আপনার তো। নতুনদা মৃদু হাসেন, বলেন, যা অনিবার্য, অপ্রতিরোধ্য দুর্বার, তাকে কে বাঁধবে, রুখবে, ঠেকাবে? না, কেউ ঠেকাতে পারে না। নতুনদার ব্লাড প্রেশার নয়, নতুনদার মার গেটে বাত নয়, নতুনদার ভাগ্নের বিয়ে নয়, কেউ পারে না। যাদের যে কোনো একজনই পাড়ার যে কোনো বৌদিকে পারত, কেয়া বৌদিকে পারে না। কেয়া বৌদির উপাদান আলাদা। কেয়া বৌদি রাখতে জানেন না, লজ্জা পেতে জানেন না, প্রতিকূলতায় নিরুৎসাহিত বা প্রতিবন্ধকতায় দুঃখিত হতে জানেন না। কেয়া বৌদি লক্ষ্যে স্থির, সংকল্পে অচঞ্চল। তবে অচঞ্চল বৌদি সব সময়। ওই যে একপাল গুন্ডা এসে বাড়িতে আড্ডা গাড়ে, বৌদি কি চঞ্চল হন? হন না। বৌদি শুধু ওদের সামনে চায়ের কৌটো, চিনির বোতল, দুধের ডেকচি নামিয়ে দিয়ে আর ইলেকট্রিক কেটলিটা দেখিয়ে দিয়ে বলেন, যা পারিস করে খা, আমার দ্বারা হবে না। আর ওরা যখন নিজেরাই
বিস্কিটের টিন, মাখনের কৌটো, জেলির বোতল আর ডালমুটের জার নামিয়ে নিয়ে মহল্লাস ধ্বনি তোলে, কেয়া বৌদি হেসে গড়িয়ে পড়ে বলেন, রাক্ষস রাক্ষস, সব কটা এক একটা রাক্ষস। ফুরিয়ে যাবে ভেবে চাঞ্চল্য প্রকাশ করেন না, শুধু চাকরকে লেলিয়ে দেন নতুনদার দিকে, বলেন, যা যা সাহেবের কাছে টাকা নিয়ে যা, যা কিছু ফুরিয়েছে লিস্ট করে নিয়ে আয়। তা লিস্ট তাকে এখন রোজই করতে হয়। অবোধ অজ্ঞান বেচারা, ভবিষ্যৎ না ভেবে কাজে ঢোকবার সময় বাহাদুরি দেখাতে বলে ফেলেছিল, পড়তে জানি লিখতে জানি। সেই বাহাদুরির প্রায়শ্চিত্ত করতে হচ্ছে পেন্সিলের শীষ ভেঙে ভেঙে। কিন্তু নতুনদার চাকরের দুঃখে আর কি বিগলিত হব? আমার কথা কেই ভাববে? লিস্ট তো আমাকেও রোজ করতে হচ্ছে, তার ওপর আবার ধারের হিসেব রাখতে হচ্ছে। লিস্ট করতে হচ্ছে কেয়া বৌদির ফরমাইশি মালের। একটা অভিনয় খাড়া করা তো সোজা নয়, আর তার কত রেলা। ধান থেকে পান, ছুঁচ থেকে কুঁচ, কোনটা না চাই। পুজোর কোষাকুষি থেকে ব্ল্যাক হর্সের খালি বোতল পর্যন্ত কোনটা না দরকার। কলকাতা শহর চষে বেড়াতে হচ্ছে আমাকে, তবু বাসে করে ঘোরাঘুরি করতে হচ্ছে না এই রক্ষে। কেয়া বৌদি জোর করে ট্যাক্সি চড়াচ্ছেন, ছাড়ছেন না। এখনও বেশি নিজের পকেট থেকেই দিচ্ছি, টাকা উঠলে সব ধার শোধ করে দেবেন কেয়া বৌদি। মাঝে মাঝে নতুনদা শুধন, কত উঠল? কেয়া বৌদি চরমতম অবজ্ঞার ভঙ্গিতে বলেন, কোথায়, তাও তো 58টা, না না 62টা, তাও তো বেশিরভাগ টিকিটের এগেনস্টে। কেপন কেপন, মহা কেপন সব, বিশ্বশুদ্ধ লোক, একেবারে চক্ষুচর্মহীন গো। এত উৎসাহ, তত উৎসাহ, টাকার কথা পেরেছ, কি মুখ একেবারে বোদা বিচ্ছিরি। ছি ছি, টাকা পকেটে পুষে রেখে লাভ বলো? আমোদ করার জন্যই তো টাকা, কি বলো? হ্যাঁ গো। নতুনদা তীব্র উৎসাহে বলেন, নিশ্চয়। কেয়া বৌদি বিজয় গর্বের হাসি হাসেন, তারপর বলেন, চাঁদার ওপর ভরসা করিও না, যা ভরসা টিকিট বিক্রি আর সেই ওই সুভেনিরটার ওপর। তা পাচ্ছি, বিজ্ঞাপন পাচ্ছি, ভালোই থাকবে মনে হচ্ছে। নতুনদা বলেন, তা তোমার ওই কুল্লে যা উঠেছে তোমার ট্রেজারারের কাছে রাখতে দিয়েছ তো? কেয়া বৌদি অবাক হয়ে বলেন, শোনো কথা, সে টাকা আছে নাকি? গানের মেয়েদের আগাম দিতে হচ্ছে না? তাদের তবলচিদের দিতে হচ্ছে না? যারা পাট নিচ্ছে তাদের গাড়ি করে আনা নেমা করতে হচ্ছে না? খাওয়াতে হচ্ছে না? টাকা তো কবেই ফুরিয়ে গেছে, সবই তো ধারের ওপর চলছে। এখন শুধু ভরসা ওই টিকিট বিক্রি আর সুভেনির। নতুনদা গম্ভীর হন, তার ভরসায় তো ধার বাড়িয়েই চলেছ, উঠবে তো অত টাকা? কেয়া বৌদি আত্মপ্রসাদের হাসি হাসেন, উঠবে না? রিহার্সালটা তো দেখলে না একদিনও? দেখিনি অবশ্য আমিও, তবে শুনছি অপূর্ব হচ্ছে নাকি। হবারই কথা, এবার নাকি কেয়া বৌদি সেরা সেরা সব মেয়ে ছেলে জোগাড় করেছেন। তাছাড়াও শব্দযন্ত্রে আর আলোক সম্পাতে নাকি প্রচুর খরচা করবেন। এক একটা খবরের ঢেউ আনেন কেয়া বৌদি, আর উথলে উথলে ওঠেন। শুনছ গো, মেকআপম্যান বলেছে। বলেন, শুনছ গো, ড্যান্স মাস্টার বলেছে। উথাল পাথাল সেই আহ্লাদের মধ্যে কে কি বলেছে তা শুনতে পাওয়া যায় না। শুনতে পাওয়া যায় নতুনদার কথা, সেও প্রায় উথলে উথলেই, তবু বুঝতে আটকায় না। শুনেছিস, ভাগ্নের বিয়ের জন্য 38 কেজি চিনি জোগাড় করে রেখেছিলাম, এখান ওখান থেকে 5 কেজি 7 কেজি করে, তার এক দানা নেই, সব চায়ে উঠে গেছে। 38 কেজি চিনি চায়ে উঠে গেছে? গেছে। তাও শুনছি ইদানিং নাকি ওর বাচ্চাদের বাতাসা দিয়ে চা খেতে হয়েছে। বোঝো ভাই, দিদিকে আমি বিয়ের চিনির ভরসা দিয়ে রেখেছিলাম। আজকাল আর কেয়া বৌদির নিতান্ত নির্বন্ধেও ট্যাক্সি চড়ছি না, বাসে ট্রামেই ঘুরছি, তাই একটু বেশি টায়ার্ড বোধ করছি। নতুনদার মুখ দেখে আরও করলাম, বললাম, তারপর এখন উপায়? উপায় তোদের বৌদি দেখিয়ে দিয়েছে, বলেছে কিলো পিছু 4 টাকা করে ধরে দিলে নাকি ওর সেই টাইফুন না আর্থকোয়েককে একজন মন চিনে এনে দিতে পারে।
বলে চিনির আবার ভাবনা। আবার শুনতে পাই এই মাসে গয়লার বিল বাড়তি কত হয়েছে জানিস? 116। তবু নাকি কনডেন্সড মিল্ক কিনেই না। চিনির ব্যাপারটা ছাড়া আর কোনো কিছুতে ওতলালো না নতুনদা। ওর সেই দার্শনিকের পোস্টটি বজায় রেখেই বলেন, এই 2 মাসের ইলেকট্রিক বিলটার হিসেব শুনবি? এ মাসের টেলিফোন বিল। কেয়া বৌদি শুনতে পেয়ে গালে হাত দেন। অবাক হয়ে বলেন, ওই সব তুচ্ছ জিনিসেরও হিসেব রাখছো তুমি? তা বেশ, সব ধরে রাখো, দিয়ে দেব নয়া পয়সাটি পর্যন্ত মিটিয়ে। তারপর ক্রমশই পাল্টাতে থাকেন কেয়া বৌদি। ক্রমশই দুর্লভ হয়ে ওঠেন। বাড়িতে আর টিকিটই দেখা যায় না তার। গোটা 3-4 ছেলেকে বাহন করে চড়ে বেড়াচ্ছেন সারা শহরটা, কখনো ট্যাক্সিতে, কখনো বাসে, কখনো ট্রামে, কখনো পদব্রজে। যেতে যেতে তেষ্টা পেলেই চা খাওয়া হয়, শরবত খাওয়া হয়, পান খাওয়া হয়, হই হই রই রই করতে করতে এগোনো হয়। বলি, কেয়া বৌদি এবার যেন একটু বেশি বেশি। কেয়া বৌদি মুখ টিপে হাসেন। কেয়া বৌদি ঝকমকিয়ে বলেন, এবার কীরকমটি হচ্ছে তা দেখো। অবশেষে সেই দেখার দিনটি আসে। সকলেই দেখতে যাই। নতুনদার গেটে বাত মা, এ ও সে এবং আমি। নাম করা একটি হল, নতুন ঝকঝকে। লোক আসছে গাড়ি গাড়ি, ভিড়ে ভিড়। উৎফুল্ল চিত্তে কাউন্টারে গিয়ে জিজ্ঞেস করি কীরকম কালেকশন হচ্ছে। এপাশে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিল নতুনদা, সেই নতুন বিয়ের ভাগ্নের ভাই। সে মাথা ঝাঁকিয়ে বলে, অষ্টরম্ভা, সব তো ফ্রি পাস। সব ফ্রি পাস? সব। ওই পিছনের 2 রো বুঝি শুধু খালি ছিল। তা এত সব ভিড়? সব ফ্রি। সমালোচনা করবার মুখ নেই, আমিও ফ্রি পাসে আছি। অতএব নিথর হয়ে যাই, নীরবেই দেখতে থাকি। তা মিথ্যে বলবো না, সত্যিই কেয়া বৌদি যেটি ঘটিয়ে তুলেছেন তা অপূর্ব। নতুনদাও যেন মোহিত হয়ে তাকিয়ে থাকেন বিদ্যুৎ গতি কেয়া বৌদির কর্মক্ষমতা দেখে। সমস্ত দর্শকই কেয়া বৌদির নিমন্ত্রিত। তাই কেয়া বৌদি একবার করে তাদের কাছে আর একবার করে গ্রিন রুমে শাটল ককের মতো ছুটোছুটি করে বেড়াচ্ছেন। কেয়া বৌদির মুখে সাফল্যের হাসি, চোখে আনন্দের অশ্রু। কেয়া বৌদি সবাইকে ধরে ধরে প্রশ্ন করছেন, বলুন তো কেমন হয়েছে? বলো ভাই, কেমন হয়েছে? সবাই উচ্ছ্বসিত হন। হবেনি, সত্যিই তো ভালো হয়েছে। তাছাড়া বিনে পয়সার ব্যাপার, উপরি লাভ, আর্ট পেপারে ছাপা সুভেনিরখানা। কেউ কেনেনি, কিনবে কেন? ও মা, সে কি, যাদের নেমন্তন্ন করে নিয়ে এসেছেন কেয়া বৌদি, তাদের কাছে কি তুচ্ছ 5 শিকে দামের প্রোগ্রাম বইটার দাম নেবেন? অনুষ্ঠান শেষে জনগণমন হয়। যারা যারা অভিনয়ে অংশগ্রহণ করেছেন তাদের সেই সাজসজ্জা সংবলিত চেহারারই একখানা গ্রুপ ফটো তোলা হয় এবং সব শেষে পরিচালিকা, প্রযোজিকা এবং সম্পাদিকা শ্রীমতী কেয়া মল্লিক সমবেত জনমণ্ডলীকে ধন্যবাদ জ্ঞাপন করেন। যারা নেচেছেন, গেয়েছেন, বাজিয়েছেন এবং বেজেছেন তাদের সকলকে ধন্যবাদ দেবার পর যারা এতক্ষণ ঘাড় ব্যথা করে আর পায়ে ঝিঝি ধরিয়ে বসে বসে দেখেছেন তাদেরও ধন্যবাদ দেন কেয়া বৌদি। তারপর কি বলে সেই বসন্তের মাধবীলতার মতো ছলছল করতে করতে নতুনদার সঙ্গে গাড়িতে গিয়ে ওঠেন। এটা অবশ্য ট্যাক্সি। কেয়া বৌদির আমন্ত্রিতের মধ্যে গাড়ি অনেকেরই ছিল, কেয়া বৌদির পাড়ারই ছিল। কিন্তু যাদের ছিল তারা তো আর কেয়া বৌদির জন্যে বসে থাকবে না। ঘাড়ের ব্যথা সারাবে না তারা, পায়ের ঝিঁঝি ছাড়াবে না, সময়ে খাওয়া দাওয়া করবে না। এমনিতেই তো রাত হয়ে গেছে। প্রাইভেট গাড়ি না হলো তাতে কি, ট্যাক্সিরা তো আর ধর্মঘট করে বসেনি। ভালোই হলো, আমারও বরং লাভ হলো। এই রাত্রে আবার বাসে যেতে হতো। ট্যাক্সিতেই নতুনদার কাজ ঘেঁষে বসেন বৌদি। হাসি হাসি মুখে বলেন, তুমি কিন্তু রাগ করতে পাবে না, একটা কাজ করে ফেলেছি তোমায় না জিজ্ঞেস করে। দেখতে পাই নতুনদা ফ্যাল ফ্যাল করে তাকাচ্ছেন, কেয়া বৌদি কৈফিয়ত দিচ্ছেন। কেয়া বৌদি বলছেন, তোমাকে না জিজ্ঞেস করে? নতুনদা বোধহয় অস্ফুটে বলেন, কি? কেয়া বৌদি হাসিটা আরও গাঢ় করে বলে, ওদের সবাইকে আমি নেমন্তন্ন করেছি সামনের রবিবারে। মানে ভীষণ করে ধরেছিল সবাই, যদি সাকসেস হয় সবাই একদিন মুরগি পোলাও খাবে। নতুনদা নড়ে চড়ে বসে বলেন, কারা? এই যারা সব দেখতে এসেছিল? কী যে বলো! কেয়া বৌদি লহরে লহরে হেসে ওঠেন।
এই এতজনকে নেমন্তন্ন করব আমি? মেয়ের বিয়ে নাকি? বলেছি শুধু যারা পার্ট নিয়েছে আর যারা খেটেছে তাদের, সব মিলিয়ে বড় জোর জনা 50। বাড়ির লোকটোক নিয়ে না হয় 60ই হলো। এদের কিন্তু একটু ভালো করে খাইয়ে দিতে হবে তোমায়। নতুন দারু কি ধৈর্যচ্যুতি ঘটে? না, ওটা আমার মনের ভ্রম। গলা চড়াননি নতুনদা, শুধু বলেছেন, কোথা থেকে খাওয়াবো? এ পাওয়া যায় না, সে পাওয়া যায় না। বকো না বাপু, পাওয়া আবার কিনা যায়? শুধু চোখ কান একটু খোলা রাখতে হয়, শুধু পকেটের দরজাটা একটু খোলা রাখতে হয়। ট্যাক্সি চলতে থাকে, বাড়ির নিকটবর্তী হয়। নতুনদা কি এতক্ষণে সাহস সঞ্চয় করেন, তাই গম্ভীর গলায় বলেন, যাক, তোমাদের আয় ব্যয়ের হিসেবটা নিও ট্রেজারারের কাছ থেকে। দেখো কত খরচ হলো, কত ব্যালেন্স থাকলো। ব্যালেন্স? হিসেব? কেয়া বৌদি যেন ভেঙে পড়েন হাসিতে আর খুশিতে। টাকা কি ওর কাছে একটাও রাখতে দিতে পেরেছি? বলে গাদা গাদে ধারই রয়েছে, হিসেব আমি তোমাকে মুখে মুখে দিয়ে দিচ্ছি। প্রথম থেকে যা আশা করেছিলাম তার কিছুই তো হয়নি। টাকা উঠেছে মাত্র 450 মতো, আর খরচ তোমাদের কাছে ধার কর্য বাদে 1400-1500। 1400-1500? ও মা, তা হবে না। তবু তো টানা কষা করে চালিয়েছি, সাহস করে তোমার কাছে চাইতে পারিনি। তা যাই হোক, হিসেবপত্তর করে যার কাছে যা ধার আছে সেসব শোধ করে দিও বাপু, ধেরো হয়ে মরতে পারবো না। নতুনদা নাকের এবং মুখের একত্রিত একটা শব্দ করে বলেন, তা আমি যে এতদিন ধরে নয়া পয়সাটির পর্যন্ত বিল রেখে আসছি, সেটা কে মেটাবে? সেটা? কিয়া বৌদি হেসে গড়িয়ে পড়ে বলেন, আমি সেটা নেক্সট ফাংশনে বুঝে সুঝে চালিয়ে ঠিক শোধ দিয়ে দেব, দেখো। হাসতে হাসতে কিয়া বৌদির হাতের বটুয়াটা হাত থেকে পড়ে যায়। সেদিনের বটুয়াটা